আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, সরকার অর্থাৎ বিএনপি সরকার ঋণের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে। যত অর্থনীতিবিদ আছেন এবং অর্থ সংক্রান্ত যে সকল পত্রপত্রিকা রয়েছেন এবং দেশ বিদেশের যারা এই সরকারের অর্থনৈতিক বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা করেন, বিচার করেন, বিশ্লেষণ করেন, তারা সবাই এক বাক্যে বলছে যে এই সরকারের প্রথম, প্রধান এবং শেষ অথবা একমাত্র বিপদ হলো অর্থনৈতিক বিপদ এবং বিপত্তি। এই অর্থনৈতিক বিপত্তি কাটিয়ে ওঠার জন্য ইমিডিয়েটলি তার দুই ধরনের অর্থ দরকার। একটি অর্থ হলো অভ্যন্তরীণ যে উৎস রয়েছে সেই উৎস থেকে টাকার মান বজায় রাখার জন্য বা টাকার মানকে ধরে রাখার জন্য অভ্যন্তরীণ উৎস থেকে টাকা দরকার। সেই টাকা আসবে কোত্থেকে? ব্যবসা বাণিজ্য থেকে, কর থেকে, অবগারি শুল্ক থেকে, ভ্যাট থেকে। আর এর বাইরে আসতে পারে কোত্থেকে? আমাদের যে ব্যাংকিং ব্যবস্থা রয়েছে সেই ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ নেওয়া। এটা হলো স্থানীয় মুদ্রাতে। আর বিদেশের সাথে যে ব্যবসা বাণিজ্য সেই ব্যবসা বাণিজ্যে ভারসাম্য রক্ষা করা, বাংলাদেশি মুদ্রার সঙ্গে বিদেশি মুদ্রার যে মূল্য এই মূল্যর একটা ভারসাম্য রক্ষা করা। আমরা বিভিন্ন সময় বিদেশ থেকে যে ঋণ নিয়েছি তার পরিমাণ এখন সম্ভবত 1,00,000 মানে 25,000 কোটি ডলার, মানে 125 বিলিয়ন মার্কিন ডলার। তো এই 125 বিলিয়ন মার্কিন ডলারের যে ঋণ, এটার কিস্তি পরিশোধ করা, এটার সুদ পরিশোধ করা, এজন্য আমাদের আসলে বৈদেশিক মুদ্রা দরকার। এখন সেই বৈদেশিক মুদ্রা কোনো অবস্থাতেই এখন 35 বিলিয়ন বা 30 বিলিয়ন ডলার আছে, এটা সমস্যা না। সমস্যা হলো এই ট্রানজ্যাকশনটা নিয়মিত হওয়া দরকার। সেই নিয়মিত হওয়ার জন্য যেমন ধরুন গার্মেন্টস আমরা এক্সপোর্ট করছি, তো সেই এক্সপোর্ট দিয়ে আমাকে আবার লোকালি ধরুন একটা গার্মেন্টস 100 কোটি ডলারের এক্সপোর্ট করেছে। এখন এই 100 কোটি ডলারের সমপরিমাণ বাংলা টাকা আমাকে তাকে দিয়ে দিতে হচ্ছে। আবার এই সমপরিমাণ টাকা যেগুলো সে বিদেশ থেকে এলসির মাধ্যমে পণ্য আমদানি করেছে সেটার পরিশোধ করতে হচ্ছে। ফলে এখান থেকে আসলে তার যে লাভ সেটা বৈদেশিক মুদ্রায় লাভ নয়, এটা ট্যাক্স, ভ্যাট, এআইটি এই সংক্রান্ত যে আয় করেছে সেই আয়টা স্থানীয় মুদ্রায় কাউন্ট হবে, বৈদেশিক মুদ্রায় কাউন্ট হবে না। স্থানীয় বাজার থেকে বৈদেশিক মুদ্রা কিনে নিয়ে ব্যাংক রিজার্ভ করে, কিন্তু এটা একটা জটিল বিষয় যেটা এখানে বলতে গেলে আরও সময় দরকার হবে। 2 নম্বর হলো যে এই বিদেশ থেকে আমাদের যে ফরেন কারেন্সি আসছে, রেমিটেন্স আসছে, এখন ধরুন মাসে 2 বিলিয়ন ডলার এলো, বছরে 25 বিলিয়ন বা 30 বিলিয়ন ডলার এলো। এটা বাংলাদেশ ব্যাংক এটা রেখে এটা সমপরিমাণ অর্থ সে করে কি সেন্ট্রাল ব্যাংক থেকে বা শিডিউল ব্যাংক থেকে যাদের নামে এই টাকা পাঠানো হয় তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে। আচ্ছা, তো এই টাকাগুলো দিয়ে সে করে কি ব্যালেন্স অফ পেমেন্ট করতে পারে, কিন্তু যেই জায়গাগুলোতে ভর্তুকি দেওয়া দরকার হয়, যেমন ডিজেলে ভর্তুকি দেওয়া হচ্ছে, সারে ভর্তুকি দেওয়া হচ্ছে, কৃষিতে ভর্তুকি দেওয়া হচ্ছে, এরকম আরও অনেক ভর্তুকি দেওয়া হয়, এই ক্ষেত্রে বিদেশি মুদ্রার দরকার হয়। আর যেগুলোতে মানে যে সকল ভর্তুকির সাথে আসলে বিদেশি মুদ্রা জড়িত, তো ওখানে কি হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টে ওখানে যে একটা ডেপ্রিসিয়েশন থাকে, অভাব থাকে, সেই অভাবটা পূর্ণ করার জন্য আমাদের এখানে কি করতে হয়, এই যে রেমিটেন্স আসছে, এক্সপোর্টের যে যাকে বলা হয় আমাদের লাভ হচ্ছে, তারপর বিদেশ থেকে যে লোন পাচ্ছি, এগুলোর মাধ্যমে একটা ফান্ড তৈরি করতে হয়, যে ফান্ড দিয়ে মূলত আমাদের এই যে ব্যালেন্স অফ পেমেন্ট বিদেশি মুদ্রা থেকে স্থানীয় মুদ্রা আর বিদেশি মুদ্রায় যে সকল পণ্য এবং সেবাতে আমাদের ভর্তুকি দিতে হচ্ছে সেইগুলোতে ব্যালেন্স অফ পেমেন্ট করতে হয়। তো সেই সকল ব্যালেন্স অফ পেমেন্ট করতে গিয়ে এই মুহূর্তে ডলারের মারাত্মক ক্রাইসিস, আর স্থানীয় মুদ্রার ক্রাইসিস আরও বেশি।
এখন সরকার এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যদি ঘন ঘন মুদ্রা ছাপায়, টাকার মূল্য এমন পর্যায়ে চলে আসবে যে 1 কেজি চালের জন্য হয়তো আপনাকে 1 কেজি টাকা দেওয়া লাগতে পারে। এরকম বহু ঘটনা, জার্মানিতে এই ঘটনা ঘটেছে। প্রথম মহাযুদ্ধের পরে জার্মানির মুদ্রা, এটার মূল্য এমন পর্যায়ে কমে গেল যে পণ্যের বিনিময়ে ওজন করে টাকা দেওয়া হতো। এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। সেই অবস্থা কিন্তু এখন বাংলাদেশে যে হবে না, এ কথা বলা যাচ্ছে না। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য আপনি যাকেই দায়ী করেন, মানে আওয়ামী লীগকে তো অবশ্যই দায়ী করতে হবে, বিকজ 17 বছর ধরে তারা এই অর্থনীতিটা চালিয়ে আসছিল। এবং সেই সময়টিতে অর্থনীতির যে কয়েকটি সূচক, সেই সূচকগুলো ফুলিয়ে ফাঁপিয়ে দেখা হতো, যেমন জিডিপি। তো জিডিপিতে তারা প্রচুর পরিমাণ হাঙ্কি পাঙ্কি যেটিকে বলা হয়, গোঁজামিল দিত। তারপর তাদের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, এখানেও প্রায় $10 বিলিয়ন হিসাবের গরমিল ছিল, এবং এটা এখনও পর্যন্ত সরকার টেনে যাচ্ছে টিল নাও। এখন সরকার বলছে 35 বিলিয়ন বা 33 বিলিয়ন ডলার আছে আকুর পরিশোধ করার পর, কিন্তু যদি ওই $10 বিলিয়ন বাদ দেয় তাহলে আইএমএফের হিসাব অনুযায়ী $22 বিলিয়ন বা $21 বিলিয়ন থাকে রিজার্ভ। এ গেল দুটো। 3 নম্বর হলো যে এই জাতীয় বাজেট, সরকারকে বাহাদুরি দেখানোর জন্য বিশাল একটা বাজেট তৈরি করা হতো, এবং এই বছর সেই বাজেটটা আরও সীমা অতিক্রম করে 9 লক্ষ কোটি টাকার একটি বাজেট প্রণয়ন করা হবে। এখন এই 9 লক্ষ কোটি টাকা সরকার কোত্থেকে আনবে? তাদের ঋণ করে বিদেশ থেকে আনতে হবে একটি অংশ, ট্যাক্স কালেকশন করতে হবে আরেকটি অংশ, আর স্থানীয় ব্যাংক থেকে লোন নিতে হবে, এবং কেন্দ্রীয় ব্যাংক সেই বিভিন্ন রকম বন্ড ছেড়ে সরকারকে কিছু টাকা ঋণ দেবে। কিন্তু যেভাবেই হোক না কেন, আপনি গত অর্থ বছরে ট্যাক্স, ভ্যাট মানে আয়কর, ভ্যাট এবং অবকারী এবং শুল্ক, এই 4টি ক্ষেত্রে আসলে কত ইনকাম করা হয়েছে, সব মিলিয়ে সরকারের যে টার্গেট ছিল ধরুন আনুমানিক 4 লক্ষ কোটি টাকা, এটার বিপরীতে 1.25 লক্ষ কোটি টাকা কম আদায় হয়েছে। এই বছর যে লক্ষ্যমাত্রা যদি 5 লক্ষ কোটি টাকা দেওয়া হয়, তো যেখানে 4 লক্ষ কোটি টাকার লক্ষ্যমাত্রা অর্জন না করে যেখানে 125 কোটি টাকা, 1,25,000 কোটি টাকা কম আদায় হয়েছে, সেক্ষেত্রে চলমান অর্থ বছরে যে অর্থনৈতিক মন্দা, শিল্প কলকারখানা যেভাবে বন্ধ হয়ে গেছে, আয়কর যেভাবে একেবারে কমে গেছে, সরকার প্রাণান্ত চেষ্টা করবে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ার জন্য, ওখানে হাহাকার তৈরি হয়ে যাবে। গ্রামে হয়তো কেউ একটা মুদির দোকান দিচ্ছে, তো তার কাছে গিয়ে আয়করের লোক দাঁড়ালো, এত লোকবল তো নাই।